নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ক্রমাগত আন্দোলনে দিশাহারা হয়ে গেছে এই সরকার। তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত রাজনৈতিক লড়াই দেখেছে, কিন্তু প্রথম দেখছে জনজাগরণ। উত্তাল হয়ে গেছে বাংলা, আর এই উত্তাল বাংলার সামনে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্ট্র্যাটেজি ক্রমাগত ফেল করে চলেছে। আন্দোলনকে দমানোর নামে যা করছে তারা, তাতে ধীরে ধীরে গোটা বাংলা জুড়ে কিন্তু মানুষের মনে ক্ষোভ আরও বাড়ছে। আজ যে ঘটনাটা ঘটে গেল, যে ঘটনার সাক্ষী বাংলা রইল, সেটাও কিন্তু নক্কারজনক বলতে পারি আমরা। ডার্বি ম্যাচ রিজেক্ট করা হয়েছে, খেলা হয়নি, তার কারণ নাকি নিরাপত্তা দেওয়া যাবে না, পুলিশি ব্যবস্থা সেভাবে হবে না। অথচ ডার্বি ম্যাচ খেলা হলো না, ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবের সমর্থকরা তারা কিন্তু সবাই এলেন এবং সল্টলেকে এসে তারা কিন্তু সেই কাজটা করলেন যেটা আজকে সবাই করছে, সেটা হচ্ছে প্রতিবাদ। আরজি করের জন্য বললেন, তারা আওয়াজ তুললেন যে জাস্টিস ফর আরজি কর। বিচার চাইছেন তারা, বিচার চাইছেন অভয়া কাণ্ডের জন্য। আর এই বিচারের ব্যাপারটা কিন্তু চারিদিকে ছেয়ে গেছে, চারিদিকে ছেয়ে যাচ্ছে বাংলা জুড়ে, এবং এখানে দাঁড়িয়ে কার্যত দিশাহারা হয়ে যাচ্ছে রাজ্য সরকার। তারা ভেবেই পাচ্ছেন না কি করবে। একদিকে তারা আরজি করেতে ওখানে কোনো রকম জমায়েত হবে না, মিটিং হবে না, মিছিল করা যাবে না, এই সমস্ত বলে নির্দেশিকা জারি করে দিয়েছে। তারা তাদের মতো করে নির্দেশিকা জারি করে ভাবছে আন্দোলনকে থামানো যাবে। উল্টো দিকে উদয়ন গুহ এবং আরও সব বিধায়করা হুমকি দিয়ে যাচ্ছেন লাগাতার আন্দোলনকারীদের। তাদের উদ্দেশ্যে তাদের বার্তা, কেউ বলছেন আঙুল ভেঙে দেব, যে আঙুল তুলবে আঙুল ভেঙে দেব, উদয়ন গুহ বলছে। আরও একজন দেখলাম বিধায়ক, বেলদার বিধায়ক, তিনি আবার কিন্তু এমন কথা বলেছেন যে সেটা যেন ভয়ঙ্কর ব্যাপার, যে দেখে নেবো, তাদের সম্বন্ধে বলে দেবো, নানা রকম হুমকি আর কি। মানে সোজা বাংলায় দেখতে গেলে বুঝতে হবে আপনাদের যে হুমকি, প্রচ্ছন্ন পরোক্ষ সমস্তভাবে হুমকি চলছে। চারিদিক দিয়ে হুমকি চলছে, পুলিশ প্রশাসনকে নামানো হচ্ছে, সবাই যেন কার্যত এমন পরিস্থিতিতে নিয়ে যাচ্ছেন। আমি জানি না এরপরে হয়তো পুলিশরাও রাস্তায় নামবে, এই প্রতিবাদে কিন্তু পুলিশরাও নামবে। আপাতত যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন আজকে সল্টলেক স্টেডিয়াম, যেখানে ডার্বি ম্যাচটা হওয়ার কথা ছিল, সেই এলাকা ইস্টবেঙ্গল মোহনবাগান এর কোনো ভেদাভেদার নেই। অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক, মোহনবাগান ক্লাবের সমর্থক সবাই এক হয়ে গেছেন। তাদের আর নিজেদের মধ্যে যে ফুটবল নিয়ে লড়াই, সেই লড়াই শেষ। এখন লড়াই সমবেতভাবে একটাই হচ্ছে, সেটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। বাংলা উত্তাল হয়ে যাচ্ছে ক্রমশ, এবং ক্রমশ উত্তাল হওয়ার পেছনে কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক ভুল পদক্ষেপ। প্রথমত সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা, সন্দীপ ঘোষকে যেভাবে পোস্টটা পাইয়ে দেওয়ার চেষ্টা করলো, তারপরে লাগাতার যে বা যারাই এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বক্তব্য রাখছে বা কোনো কিছু বলছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা করা এই সরকার এবং তৃণমূল কংগ্রেস এরা বুঝিয়ে দিচ্ছে যে তারা চায় না এই বিষয়টা নিয়ে কেউ উল্টো দিকে যাক। অর্থাৎ কার্যত দেখুন আপনি দিশাহারা। আজকে যে চিত্রটা গোটা দেশ দেখলো, গোটা দেশ অবাক হয়ে দেখলো, দুটো দল, যারা সাধারণত বলা হয় ঘটি বাঙালের লড়াই, কখনো বলা হয় চিংড়ি নৌকা মাছের লড়াই, ইলিশ মাছের লড়াই, চিংড়ি মাছের লড়াই, এই যে লড়াই, এই দুটো দল সারা জীবন একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই লড়েছে। খেলায় পাশের বাড়ির লোকে পাশের বাড়ির লোকের সঙ্গে লড়াই কোনোদিন লড়েন, মানে মারামারি করছেন এটা নয়, তারা হচ্ছেন সমর্থক। এই সমর্থক হিসেবে একজন আরেকজনের বিরুদ্ধে লাগাতার গলা ফাটান, এবং এটা সর্বত্র হয়। খেলা হয়ে গেলেও হয়, খেলার আগেও হয়, এটা চলবে। কিন্তু তারা আজ এক হয়ে গেছে একটা সূত্রে, এক সুতোয় কিন্তু সবাইকে বাঁধা হয়ে গেছে, আর সেটা হচ্ছে অভয়াকাণ্ড। এক সুতোয় সবাই বাঁধা হচ্ছে। দেখুন ডাক্তাররা প্রতিবাদ করছেন, তারা নেমেছেন, তাদের সঙ্গে সঙ্গে কারা নামেনি বলুন তো? আপনি, আমি, আমরা সবাই প্রতিবাদ করছি। কে বাদ আছে? সমাজের প্রত্যেকটা স্তরের লোক এক এক করে জুড়ছে। মনে রাখবেন, আজ যারা এই আন্দোলন থেকে দূরে আছে না, পুরো সমাজ, পুরো বাংলা তাদেরকে কিন্তু বলে দেবে এরা হচ্ছে বাইরের লোক, এদের মধ্যে সেই মানবিকতা নেই, এদের মধ্যে বিবেক জাগ্রত নেই। আজকে সেই জায়গায় গেছে, গোটা রাজ্যের মানুষের যেন বিবেক আস্তে আস্তে জেগে উঠছে। আমি তৃণমূল করা লোকেদের কথা বলছি না, যারা তৃণমূলে সেই সমস্ত লোক যাদের মধ্যে বিবেক নেই, তারা ভাবছেন রাজনীতিটাই আগে, তাদের কথা আমি বলছি না। বাদবাকি সবার বিবেক কিন্তু জাগ্রত হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন, হাঁটানের লোককে সব করলেন, কিন্তু মানুষের মনের মধ্যে সেই জায়গাটা এখন দৃঢ়ভাবে হয়ে গেছে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে সরালেন না। আরজি করে যখন প্রবল চাপের মুখে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ পদত্যাগ করতে বাধ্য হলেন, তারপরেও আরজি কর থেকে তাকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে করার জন্য তিনি বললেন, এবং তিনি বলেন আহারে। এই যে আহারে কথাটা সবার বুকে লেগেছে, কারণ সবাই বলছে অভয়াকাণ্ড নিয়ে আহারে, একটা মেয়েকে এরকম নৃশংসভাবে মারা হলো, এটা নিয়ে সবার মনের মধ্যে ক্ষোভ আছে। সেখানে দাঁড়িয়ে এই সন্দীপ ঘোষের মতো লোকেদের রাখার জন্য আহারে বলা,
এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে কি ব্লান্ডার করেছেন, আর যার জন্যই কিন্তু পুরো জিনিসটাই দেখুন ঘুরে গেছে। এবং শুধু তাই নয়, প্রথম থেকে ওইখান থেকে হাসপাতাল থেকে বলে দেওয়া হয়েছিল বাবা মাকে যে তারা সে মেয়েটি আত্মহত্যা করেছে, এই আত্মহত্যা কথাটা প্রমোট করা হয়েছিল। তারপরে তড়িঘড়ি বডিকে পুড়িয়ে দেওয়া, যেটা অভিযোগ উঠছে, এই সব কিছু কিন্তু বুঝিয়ে দিচ্ছে বাংলার বুকে কিছু একটা ধামাচাপা দেওয়া চলছিল। তারপরে আবার যুক্ত হয়ে গেল হামলা, এবং হামলার পরে যখন অভিষেক ব্যানার্জি দলের সেকেন্ড ইন কমান্ড, যাকে ঘিরে অনেকের স্বপ্ন আছে যে মমতার পরেই অভিষেক হবে মুখ্যমন্ত্রী, সেই অভিষেক ব্যানার্জি কিন্তু একবারও বলেনি যে বাম এবং রাম বা সিপিএম বা কংগ্রেস এরা দুজন মিলে, সিপিএম এবং বিজেপি এরা দুজন মিলে অ্যাটাক করেছিল আরজি করে, এরা বলেনি, একবারও অভিষেক ব্যানার্জি বলেননি। কিন্তু দেখুন মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে বলে দিলেন তিরঙ্গা ঝান্ডা হাতে বিজেপি। ভাবুন একবার, তিরঙ্গা ঝান্ডা হাতে যারা আছে তারা বিজেপি, ডিওএফ এর ফ্ল্যাগ নিয়েছে মানেই তারা হচ্ছে বাম। আরে ডিওএফ এর ফ্ল্যাগ বা তৃণমূলের ফ্ল্যাগ এ তো পয়সা দিলে কিনতে পাওয়া যায়, 2 পয়সা দিলে আপনাদের বড় বাজার থেকে আকছাড় পাওয়া যায়। আর আমার যদি মনে হয় তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে আমি কিছু করবো, তা আমি তো করতেই পারি। তা তৃণমূলের ফ্ল্যাগ আমি নিলেই আমি তৃণমূল হয়ে গেলাম। আজীবন তৃণমূলের বিরুদ্ধে থাকা আমি যদি আর তৃণমূলের ঝান্ডা নিয়ে কোথাও মারপিট করি, তাহলে কি তৃণমূল মেনে নেবে যে আমি তৃণমূল ছিলাম যেহেতু ঝান্ডা নিয়ে আছি? কিন্তু মমতা ব্যানার্জি বলে দিলেন ঝান্ডা যেহেতু আছে আর ধরা পড়ছে যারা, তারা তৃণমূলের লোক। আর এই সমস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে তিনি সবকিছুকে যেন কিরকম গুলিয়ে দিতে চাইছেন। আন্দোলন করছে কারা, তাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা, রাস্তায় নামছে কারা, তাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা। এই দাগিয়ে দেওয়ার চেষ্টাকে বাংলার মানুষ আর মানছে না। আজকে ডার্বি ম্যাচটা খেলা হলো না, কারণ পুলিশ নাকি সেভাবে নিরাপত্তা দিতে পারবে না। আর আজকে পুলিশের যে ভূমিকা, বাপরে বাপ, প্রচুর পুলিশ, অবাক লেগেছে এবং ভালোও লেগেছে। একদিকে ইস্টবেঙ্গল আর মোহনবাগান বিরোধিতা করে, কিন্তু আজকে যখন মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা যারা প্রতিবাদ করছিল, তাদেরকে যখন অন্যায়ভাবে প্রিজন ম্যানে তুলে নিয়েছিল পুলিশ, তাদেরকে কিন্তু ছিনিয়ে নিয়ে আসছে, তাদেরকে কিন্তু চাপ দিয়ে আটকে দিয়ে প্রিজন ভ্যানের সামনে সবাই শুয়ে পড়ে, সব মানে কি বলবো খেলার দল সব কটা ক্লাব এক জায়গায় হয়ে গিয়ে প্রতিবাদ করে, তাদের সমর্থকরা প্রতিবাদ করে তাদেরকে বের করে আনতে পেরেছে। এটা বিরাট জয়, আন্দোলনের বিরাট জয়। আন্দোলন ওখানে তৈরি হয়েছে, আন্দোলনের জয়ও তারা পেয়ে গেছে। এই জয়ের স্বাদ খুঁজছে বাংলার মানুষ, আর এই জয় পাওয়া যাবে একত্রিত হলেই। আজকে ডাক্তারদের আইসোলেট করার চেষ্টা করা হচ্ছে যে ডাক্তাররা করছে না, আজকে ডাক্তাররা প্রতিবাদ করছেন, আজকে সবাই করছে। খেলার মাঠে যারা খেলা দেখতে গিয়েছিল সমর্থকরা, তাদেরকে পুলিশ লাঠি নিয়ে তাড়া করলো, মারলো, লাঠিচার্জ করার জায়গায় চলে গেল, যেটা আমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছি যে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে। মেরেছেন কি মারেননি, অনেকে বলছেন আমাকে মেরেছে এবং মেরেছে লাঠিচার্জ করেছে, এটা কিন্তু অনেকে বলছেন। সেখানে এই সমর্থকদের গায়ে লাঠি মারা এবং সমর্থকদের তুলে নিয়ে যাওয়ার চিন্তা করা পুলিশকে কিন্তু আরও বেশি মানুষের থেকে দূরে করে দিচ্ছে। এই সমর্থকরা কারা? এরা তো আমার আপনার মতো আম পাবলিক, আমরা সবাই আম পাবলিক। সেখানে কল্যাণ চৌবে কিন্তু পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনিও দাবি করেছেন যাদের ধরা হচ্ছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। এই কল্যাণ চৌবে একজন খেলোয়াড় ছিলেন, তার খেলোয়াড় সুলভ মনোভাব আছে। প্রত্যেকটা সমর্থক ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এমনকি মোহামেডান স্পোর্টিংয়ের লোকেরাও নেমেছে, ছেলেরাও নেমেছে, সমর্থকরা তারাও প্রতিবাদে মুখর রয়েছে। অনেকেই বলছেন যে আমাদের মারলেন কেন, আমাদের আটক করা হচ্ছে কেন, আমাদের ওপর তেড়ে যাচ্ছেন কেন? আরজি কর যখন ভাঙা হলো তখন তো মানে পালিয়ে গেছিলেন, কে বাথরুমে ঢুকে যাচ্ছে পুলিশ, আর এখন নিরীহ যারা সমর্থক তাদের ওপরে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে পুলিশ। এই অবস্থা কীরকম? যখন ওই মব তেড়ে আসছে 100-150 ছেলে, তাদের ভয়ে পুলিশ বাথরুমে ঢুকে যাচ্ছে, নার্সদের বলছেন যে আপনাদের জামা কাপড় দিন পরে আমরা লুকোই, এটা অভিযোগ। কেউ বলছেন বাথরুমে ঢুকে গেছে, কেউ বলছেন রুগীর কম্বলের নিচে ঢুকে গেছে। এই জায়গায় পুলিশ পালিয়ে গেছে। পুলিশ কমিশনার তিনিও বলছেন যে কি করবে পুলিশ। বাস্তব কথা, পুলিশের করার কিছু নেই। যে পুলিশ পালিয়ে যাচ্ছিল উইদাউট লাঠিচার্জ করে, উইদাউট কোনো কিছু করে, সেই পুলিশ, সেই কলকাতা পুলিশ, তারা এই ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবের সমর্থকদের তাড়া করছে, কারণ তারা প্রতিবাদ করছে। আর প্রতিবাদ কিসের জন্য? আরজি কর। রাস্তা অবরোধ করে দিয়েছে। আরে রাস্তা অবরোধ, এখন তো চারিদিকে মানুষের মাথার মধ্যে আগুন জ্বলছে, তারা কি করবে ভেবে পাচ্ছে না, এই জায়গায় রয়েছে। আর এর মধ্যে এরকম যদি আপনারা লাঠিচার্জ করেন, হয় বুঝিয়ে সরান, হ্যাঁ বুঝিয়ে বোঝান যে সরে যান, আপনারা রাস্তাটা ক্লিয়ার করুন, বোঝাতে হবে। যেই লাঠিচার্জ করবেন তখনই কিন্তু মানুষের মাথার মধ্যে এসে যাবে আন্দোলনকে থামানো হচ্ছে। বাস্তবেই দেখুন আজকে সবাই এক। ওদিকে আপনারা দেখুন সমস্ত সিনেমা আর্টিস্ট তারা কিন্তু নামতে শুরু করেছে। তারা তাদের মানে কি বলবো স্টুডিওতেই, যেহেতু তাদেরকে
পারমিশন দিচ্ছে না, মানে বাইরে গিয়ে প্রতিবাদ করার। এখানে যাওয়া যাবে না, আরজি করা যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এখানে জারি করে দেওয়া হয়েছে, এখানে ঢোকা যাবে না, ওখানে ঝাড়ি, এই সমস্ত করে পুলিশ আটকানোর চেষ্টা করছে, কিন্তু তারা তাদের নিজের জায়গায় প্রতিবাদ করছে। অর্থাৎ মাঠে নামছে কিন্তু সিনেমা আর্টিস্টরা। যারা নামেননি, আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যারা নামেননি তাদেরকে কিন্তু বাংলার মানুষ চিহ্নিত করে দিচ্ছে যে এদের সেরকম জায়গায় আছে, এরা নামছেই না। একবার সৌরভ গাঙ্গুলির বক্তব্য এমন দিয়ে ফেলেছিলেন, সৌরভ গাঙ্গুলি কিন্তু ট্রোলের শিকার হয়ে গেছে। মানে যারাই এর বিরুদ্ধে যাবেন তারাই ট্রোলের শিকার হয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসছে। আজকে অভয়া কাণ্ড যেটা হয়েছে, প্রত্যেকে নিজের বাড়ির মেয়ে ভাবছে তাকে, এর জন্য কিন্তু সবাই নামছে। কেউ ভাবছে তার দিদি, কেউ ভাবছে তার মেয়ে, কেউ ভাবছে তার বোন, কেউ ভাবছে আমার পরিবারের সব, এইভাবে সবাই নামছে। আর এখানে কিন্তু মমতা সরকার বুঝতে ভুল করছে, তারা ভাবছে এটা রাজনীতি করে উদ্দেশ্য হচ্ছে, রাজনীতির উদ্দেশ্য নয়, এটা বড় চোট লেগেছে মনে। আর মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ড বুঝিয়ে দিচ্ছে যে তারা কি চাইছে। শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া, শান্তনু সেন ভুল কথায় বলেছে, ডক্টর শান্তনু সেন ভুল কথায় বলেছে। তিনি একজন ডাক্তার আগে, তারপর না তিনি রাজনৈতিক দলের একজন মেম্বার, আগে তো তিনি একজন ডাক্তারবাবু। তার গায়ে লাগবে না? তার একটা মেয়ে আছে, তিনি তো বাবা, তার কষ্ট হবে না? সেই মেয়ে আরজি করেই পড়ে, সেখানে সে অত্যাচারের শিকার হয়েছে। তার অত্যাচার কিন্তু শারীরিক অত্যাচার নয়, মানসিক অত্যাচার, যেটা ডক্টর শান্তনু সেন বলেছেন যে কিভাবে ওখানে হ্যাকেল করা হয়েছিল, এগুলো হয়েছে। তাই তিনি প্রতিবাদ করেছেন। করবেন না? নিজের মেয়ের ওপরে যদি কিছু হয় কেউ প্রতিবাদ করবে না? আর যখন অভয়ের মধ্যে নিজের মেয়েকে দেখতে পায় সে প্রতিবাদে নামবে। সুধাংশু শেখর রায় তিনি প্রতিবাদ করছেন, তার বিরুদ্ধেও খড়গহস্ত। কি হবে? মানুষ তো প্রতিবাদ করবেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই ভুল করছেন, ছাঁটা, সরিয়ে দেওয়া, বিরুদ্ধে বলা, উদয়ন গুহর মতো লোকেদের সামনে আনা যে বলছে আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেবো, এই সব করে আটকানো যাবে না। জেগে গেছে বাংলা, বাংলা জেগে গেছে কিন্তু। আর এই একটা কাণ্ড কিন্তু সমস্ত কিছুকে ঘুরিয়ে দিয়েছে। এতদিনের পুঞ্জীভূত ক্রোধ আস্তে আস্তে কিন্তু জায়গা খুঁজে নিয়েছে। দাবানলের মতো পরিস্থিতি হয়ে রয়েছে, মনে রাখবেন, আবারও বলছি, দাবানলের মতো পরিস্থিতি হয়ে রয়েছে। মানুষের মনের মধ্যে দাবানলের মতো আগুন জ্বলছে। গণ আন্দোলন কিন্তু আস্তে আস্তে গড়ে উঠছে। মমতা ব্যানার্জি বুঝতে ভুল করে যাচ্ছেন। তিনি ভাবছেন একে ফুঁ দিয়ে নিভিয়ে দেবো না। পরিস্থিতি আজকে যা, তাতে আমরা সবাই অপেক্ষা করে আছি কি বেরোয়, কারণ সিবিআই কিন্তু তৎপরতা দেখাচ্ছে। আর সিবিআই নিজেও জানে এই কেসটা গোটা দেশ দেখছে। এই কেসে যদি দেরি করেছে আর এই কেসে যদি কিছু ভুল সিদ্ধান্ত হয়েছে, তাহলে গোটা দেশ না সিবিআই নাম শুনলে থুতু ছুঁড়ে দেবে। তাই সিবিআইও জানে পুরো দেশের নজর এই কেসটায় রয়েছে, গোটা বাংলার ভরসা, গোটা বাংলার নজর রয়েছে সিবিআই এর এই কেসটার উপরে। কারা কারা ধরা পড়ছে দেখুন, কে কোথায় দুর্নীতিতে জড়িত সেটা নিয়ে চিন্তা করার জন্য সিবিআই কি করছে না করছে আমরা অতটা ভাবিত নই, কারণ আমরা জানি ধরা পড়বে আজ নয়তো কাল। কিন্তু এই কেসটা আমাদের হৃদয়কে টাচ করে দিয়েছে। এই কেসে সিবিআইকে তৎপরতার সঙ্গে ধরতে হবে এবং যে যে আছে প্রত্যেককে খুঁজে বের করতে হবে। এই সন্দীপ ঘোষকে দরকার পড়লে তুলে নিন। আমি বারবার একটা কথা বলছি, অনেকেই বলছেন সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করার দরকার আছে। যদি মনে হয় তদন্তের স্বার্থে অ্যারেস্ট করা দরকার আছে, অ্যারেস্ট করে নিন, নিয়ে জিজ্ঞাসা করুন, বের করুন। আমরা জানতে চাই আসল সত্যি কে, কারা দোষী। আমাদের বাড়ির এই ছোট বোনটাকে কারা শেষ করে দিল, কারা এত নির্মম হলো যে গোলাপ ফুলের মতো একটা পাপড়ির মতো, গোলাপ ফুলের মতো একটা জীবন, সেই জীবনটাকে তছ নচ করে দিল শয়তানের মতো। সেই নর পিশাচগুলোকে আমরা জানতে চাই কারা, হু আর দে আর হু ইজ হি, কে কারা, এটা আমরা জানতে চাই। বলতে আপনাদের হবেই, খুঁজে বের করতে আপনাদের হবেই। যেই হোক খুঁজে বের করুন। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। জানি না আপনি কি ভাবছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকে মনে হচ্ছে বাংলা জাগছে, আপনার কি মনে হচ্ছে জাগছে না? দুটো দল যারা একজন আরেকজনের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে যায়, খেলার ময়দানে। এই খেলা মানে মমতা ব্যানার্জির উচ্চারণ করা সেই খেলা নয়, খেলা হবে, রক্ত ঝরবে, এই খেলা সেই খেলা নয়। এই খেলা ফুটবল খেলা, সত্যিকারের খেলা, আবেগের খেলা, হৃদয়ের খেলা, বাঙালির আসল খেলা ফুটবল, বাঙালির প্রিয় খেলা ফুটবল। সেই ফুটবলে দুটো প্রতিপক্ষ দল একত্রিত হয়ে আওয়াজ তোলে জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর অভয়া। তাই আপনার কমেন্টসটা আপনি অবশ্যই লিখুন কমেন্ট বক্সে। আসি, প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি বলেন শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন। আসি, ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।